হ্যালো গাইজ, আজ আমি এক্সপ্লেন করব নিউ অনগোয়িং কে ড্রামা সেরেন্ডিপিটি এম্বারেস এপিসোড 2। আগের এপিসোডের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। জু ঘুম থেকে ওঠে আর তখন তার মনে পড়ে গতকাল রাতে সে নেশা করে অনেক আজব কাজ করেছিল আর ক্যানহোকেও অনেক কিছু বলে দিয়েছিল আর বলেছিল আমরা কালকে দেখা করব। হংজু এসব কথা ভাবতে থাকে, তখন তার ডোর বেল বেজে ওঠে। সে ভাবে এটা হয়তো ক্যানহো, কিন্তু এটা এসেছিল হাইজিন। হাইজিন এসে বলে চলো খেতে যাই একসাথে। অন্যদিকে ক্যাংহো বেকের জন্য স্যুপ বানায়। বেক স্যুপটা খেয়ে বলে এটা তো অনেক টেস্টি, আর তুমি কি তোমার প্রথম প্রেমের সঙ্গে দেখা পেয়েছো? কিন্তু ক্যাংহো মিস্টার বেককে স্যুপের উপরে ফোকাস করতে বলে। মিস্টার বেক বলে উপরে যে মেয়েটি রয়েছে আমরা ওকেও ইনভাইট করি। কিন্তু ক্যাংহো অবাক হয়ে যায় আর বলে আমি এই স্যুপটি শুধু তোমার জন্যই বানিয়েছি। অন্যদিকে আমরা দেখতে পাই হংজু আর হাইজিন একসাথে খাচ্ছিল। হাইজিন হংজুকে জিজ্ঞাসা করে কাল তুমি ক্যাংহোর ওয়েলকাম পার্টিতে এত লেট করে আসছিলে কেন, আর তুমি অনেক ড্রিঙ্কও করেছিলে। হংজু বলে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। হাইজিন বলে আমার কাছে নয়, তোমার ক্ষমা চাওয়া উচিত ক্যাংহোর কাছে। হংজু বলে আসলে আমার লেট হয়েছিল জোনহুর জন্য, কাল পার্টিতে জোনহুর সঙ্গে দেখা হয়ে গেছিল। আমি অবশ্য দেখা করতে চাইনি, কিন্তু ডিরেক্টরের জন্য আমার ওখানে অপেক্ষা করতে হয়। তারপর তারা দুজন ঘরে আসে আর হংজু জোনহুর ব্যাপারে ডিটেইলে সব বলে। সে বলে জোনহু কাল আমাকে দেখে হাসছিল আর বলছিল কেমন আছো। এটা শুনে হাইজিন অনেক রেগে যায় আর বলে জন্য সাহস কি করে হয় তোমাকে দেখে স্মাইল করার, আমি এখনই ওকে ফোন দিয়ে ব্যাপারটি দেখছি। কিন্তু হংজু ওকে থামায় আর বলে আমিও হাসতে হাসতে বলে দিয়েছি যে আমি ভালো আছি আর ঠিক আছে। এটা বলে আমি আমার ডিরেক্টরের সাথে ওখান থেকে বেরিয়ে যাই। হংজু বলে এসব ছাড়ো, তুমি এটা বলো তোমার আর ক্যাংহুর সঙ্গে কি কোনো কথা হয়েছে? হাইজিন বলে এখনো তো না, কিন্তু ক্যাংহু আগে থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছে। হংজু বলে আমার তো তেমন কোনো কিছুই মনে হয়নি, কিন্তু ও অনেক পরিবর্তন হয়ে গেছে। স্কুল টাইমে তো আমাদেরকে অনেক বেশি জ্বালাতন করতো। আমাদেরকে স্কুলের সিন দেখানো হয় যেখানে হংজু হাইজিনকে বলে ক্যাংহু একদমই দেখতে সুন্দর নয়, তার চোখ ছোট, নাক ছোট, আমার তাকে একদমই পছন্দ হয় না। আর তোমার তরফ থেকে তাকে আমি 10টি লেটার দিয়েছি, কিন্তু এখনো কোনো লেটারের উত্তর পাইনি। আর আমাদেরকে দেখানো হয় হংজু যখনই ক্যাংহুকে লেটার দিত তখনই তাকে বলে দিত আমার ফ্রেন্ড তোমাকে পছন্দ করে, প্লিজ ওকে লেটারের উত্তর দিও। কিন্তু ক্যাংহু কোনো রেসপন্সই করে না। আর হংজু হাইজিনকে বলছিল তোমার ওকে ছেড়ে দেওয়া উচিত, যদি সে উত্তর দিতে তাহলে অনেক আগেই দিতই। এমনিও ওর কারোর উপরে ক্রাশ নেই, তোমার অন্য ছেলের প্রতি ক্রাশ হওয়া উচিত। হাইজিন বলে এমন হতে পারে না, আমি যদি তোমাকে জন্যকে ছাড়তে বলি তো তোমার কেমন লাগবে বলো? হংজু বলে ছাড়ো, আমার মনে হয় তোমাদের ব্যাপারটি পাবলিক করে দেওয়া উচিত। আর সে এটাই করে। ক্যাংহো আর হাইজিনের ব্যাপারে ব্ল্যাকবোর্ডে লিখে দেয়। ক্যাংহো যখন দেখে তখন সে এটি মুছে ফেলে। প্রেজেন্টে তারা এটা ভাবছিল আর হাইজিন বলে আমার মনে হয় আমাদেরকে ভাগ্য উপর থেকে মিলিয়ে দিয়েছে, আর এমনিও আমার খুব ইচ্ছা ছিল বিয়ে করে আমেরিকায় সেটেল হয়ে যাওয়া। আমরা ক্যাংহোকে দেখি যে মিস্টার বেককে জিজ্ঞাসা করে উপরে যে মেয়েটি আছে তুমি তাকে কিভাবে চেনো। মিস্টার বেক বলে আমরা 2-3 সাল ধরে একে অপরকে চিনি। ক্যাংহো বলে তুমি তাকে ফোন করে জিজ্ঞাসা করো কাল সে ফ্রি আছে কিনা, যদি ফ্রি থাকে তাহলে আমাকে নিয়ে ঘুরতে যেতে বলো। বেক বলে তুমি ওই মেয়েকে কিভাবে চেনো, আর এমনি তুমি এখানে এসেছো 3 দিন হয়ে গেছে, তোমাকে তোমার কাজের উপরে ফোকাস দেওয়া উচিত। ক্যাংহো বলে ঠিক আছে, আমি তো এটা এমনি বলছিলাম। হাইজিন হংজুকে বলে তোমাকে এখন ডেট করা উচিত। আর তখনই হংজুর কাছে মিস্টার বেকের কল আসে। মিস্টার বেক জিজ্ঞাসা করে তুমি প্ল্যানেটে গিয়েছিলে তো তার কি অবস্থা? হংজু বলে হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু আমার মনের মতো না হয় আমি আর কোনো কথা বলিনি, ওখান থেকে চলে এসেছি আর আমি ডেট করতে চাই না। বেক বলে ঠিক আছে, কাউকে ডেট করা উচিত নয়। তখন হাইজিন বলে তুমি নিজেই ডেট করছো আর অন্য কাউকে ডেট করতে বারণ করছো। আর ক্যাংহো মিস্টার বেকের ফোন নিয়ে বলে তুমি সোজাসুজি কথায় আসো, ফালতু কথা বলো না। তখন মিস্টার বেক বলে ঠিক আছে। বেক হংজুকে বলে কালকে তুমি ফিরিয়ে আসো, ইউএস থেকে আমার একটি গেস্ট এসেছে আর এখানকার রাস্তা কোনো কিছু চেনে না, তুমি যদি ফ্রি হও তাহলে কালকে তাকে ঘুরতে নিয়ে যাও। হংজু বলে তুমি কি সেই ফটোতে থাকা সেই মানুষটির কথা বলছো? হংজু এমন ভাবে কথা বলছিল যেন সে কোনো মেয়ের কথা বলছে। আসলে হংজু একটি বাচ্চার ছবি দেখেছিল। বেক বলে হ্যাঁ আমি তার কথাই বলছি। হংজু বলে ঠিক আছে আমি চলে আসবো। হংজু হাইজিনকে একটি ছবি দেখায় যে ছবিটি দেখতে একটি বাচ্চা মেয়ের মতো, কিন্তু আসলে ছবিটি ছিল ক্যাংহোর ছোটবেলার ছবি। হংজু হাইজিনকে বলে আমার এমন একটি কিউট বাচ্চা মেয়ে লাগবে। বেক ক্যাংহোকে ছবিটি দেখায়। ক্যাংহো বলে তোমার কাছে এই ছবি কিভাবে আসলো? বেক বলে কারণ আমি এমন একটি সুন্দর কিউট মেয়েই চাই। বেক হাইজিনকে মেসেজ করে হংজুর সাথে যেতে বলে। হাইজিন যখন হংজুকে কথাটি বলে হংজু বলে হ্যাঁ তুমিও আমার সাথে চলো, তাহলে অনেক ভালো হবে। কিন্তু হাইজিন বলে যাবে না, কারণ কাল নাকি তার মিটিং আছে। আসলে এটা মিথ্যা কথা ছিল। ওইদিকে বেক ক্যাংহোকে বলে তুমি আগে থেকেই হংজু আর হাইজিনকে জানতে, তাহলে আমাকে কেন বলনি?
কিন্তু ক্যাংহো কিছু না বলে ওখান থেকে চলে যায়। আমরা ক্যাংহোকে দেখি যে বাইরে যাওয়ার রেডি হচ্ছিল আর তার বাড়ির দরজার সামনে আগে থেকেই এসে হংজু দাঁড়িয়েছিল। ক্যাংহো দরজা খোলে আর তাকে দেখে হংজু অনেকটা চমকে যায় আর বলে তুমি এখানে কি করছো? তখন ক্যাংহো বলে বেক আমার মামা হয়। হংজু কিছুটা চমকে যায় আর তাকে জিজ্ঞাসা করে এটা হতে পারে না। তাকে বাচ্চার ছবি দেখিয়ে বলে এই বাচ্চাটি কি তুমি? ক্যাংহো ছবিটি দেখে বলে হ্যাঁ এটা আমি। তখন হংজু বলে আমার মনে হয়েছিল এটি কোনো মেয়ের ছবি। হংজু আরো বলে তুমি যখন জানতেই তোমার সঙ্গে যে যাবে সে হলো আমি, তাহলে তুমি তোমার মামাকে আগে থেকে বারণ কেন করে দাওনি? ক্যাংহো বলে আমি কেন বারণ করতে যাব, আর এমনি মামা বলেছিল তুমি হলো যেই ব্যক্তি যার সাথে আমি অনেক মজা করতে পারবো, আর এমনিও এখানের গাড়ির আমি কিছুই চিনি না। হংজু বলে ঠিক আছে কিন্তু আমি তোমার সাথে যাবো না। এটা বলে সে ওখান থেকে চলে যেতে চায় কিন্তু ক্যাংহো তাকে আটকায় আর বলে আমার সাথে তোমার যাওয়া উচিত, কারণ আমি এখানকার কাউকে চিনি না আর কিছুই চিনি না, আর এমনি তোমার আমার সঙ্গে যাওয়া উচিত কারণ ওয়েলকাম পার্টিতে তুমি দেরি করে এসেছিলে আর এখন আবার আমাকে ধোকা দিচ্ছ, বলছো তুমি যাবে না? হংজু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তোমার সাথে যাব। তারপর তারা দুজন একসাথে গাড়িতে করে চলে যায়। অন্যদিকে হাইজিন ভাবে আজ তো ছুটির দিন, তাও ক্যাংহো এত বিজি কেন, আর সে খুব বোর হচ্ছিল। তখন হাইজিনের বাবা আসে যার নাম বোকনাম, আর সেই স্কুল টাইমে এদের টিচার ছিল। বোকনাম হাইজিনকে তার সাথে কোথাও যেতে বলছিল। অন্যদিকে আমরা হংজু আর ক্যানহোকে দেখি যারা কোথাও যাচ্ছিল। হংজু ক্যানহোকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যেতে চাও? ক্যানহো বলে আমি কিছু জানি না, আর আমার মামা বলেছে আমি যেন তোমার উপরে সবকিছু ছেড়ে দিই। হংজু বলে ঠিক আছে এখন তুমি ওখানেই যাবে যেখানে আমি তোমাকে নিয়ে যাব। তারপর তারা একটি এন্টারটেইনমেন্ট পার্কে আসে। তারা ওখানে অনেক মজা করে, তারা রাইড চড়ে, একসাথে তোলে, আরো অনেক মজা করে। হংজু হাইজিনকে বলার জন্য ফোন করছিল কিন্তু হাইজিন ফোন রিসিভ করে না। তারপর হংজু খেয়াল করে ক্যাংহো বেঞ্চের উপরে ঘুমিয়ে পড়েছে। ওইদিকে হাইজিনের বাবা হাইজিনকে ক্যাম্পিং এর জন্য নিয়ে এসেছে, আর সাথে ছিল ইয়ংতাই। ইয়ংতাই হচ্ছে ওই ছেলেটা যার সাথে হংজু ডেটে গেছিল। তারা একসাথে পাহাড়ে ওঠে। অন্যদিকে হংজু ক্যানহোর জন্য ড্রিঙ্ক আর খাবার নিয়ে আসে। সে স্ন্যাক্স আর ড্রিঙ্ক ক্যানহোকে দিয়ে তার পাশেই বসে পড়ে। ক্যানহো বলে তুমি কি ক্লান্ত হয়ে গিয়েছো? হংজু বলে হ্যাঁ আমি অনেক দিন পর কোন এক ট্রিপে এসেছি, এই জন্য ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি অনেক দিন পর অনেক মজা করলাম, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। ক্যানহো বলে ঠিক আছে চলো এবার আমার নেক্সট স্টেপে যাই। হংজু বলে তুমি কি রেডি আছো? ক্যানহো বলে হ্যাঁ আমি রেডি। তারপর তারা রামেন খেতে যায় আর একে অপরকে শর্ত দেয় যে আগে রামেন খাওয়া শেষ করবে সে অপরজনের ইচ্ছে পূরণ করবে। ক্যানহোর মনে পড়ে গতকাল রাতে হংজু যখন ঝাল খাবার খেয়েছিল তখন তার অনেক ঝাল লাগছিল। এভাবে হংজু হয়তো ঝাল খেতে পারে না, আর এখন এই রামেনটি অনেক ঝাল, তাই হয়তো সে খেতে পারবে না। তাই ইচ্ছা করে ক্যানহো দ্রুত খাবার খায় যাতে হংজুর ঝাল না লাগে। অতিরিক্ত দ্রুত খাওয়ার জন্য ক্যানহোর অনেক বেশি ঝাল লেগে যায়। ক্যানহো বলে কাল তুমি ঝাল খেতে পারছিলে না, আজ কিভাবে খাচ্ছ? হংজু বলে কারণ নেশার মধ্যে আমি ঝাল খেতে পারি না, কিন্তু নর্মালি আমার এই খাবারটি অনেক পছন্দের। আর যাই হোক এখন আমি জিতে গিয়েছি, তাই আমার ইচ্ছা এখন তোমাকে পূরণ করতে হবে। তারপর তারা জোশেন অর্থাৎ কোরিয়ান ওল্ড জমিদার টাইপের কাপড় পরে আসে আর হংজু ক্যানহোকে বলে এবার তোমার আমার পেছন পেছন আসতে হবে। হংজু দৌড় দেয় আর ক্যানহো পেছনে হাসতে হাসতে তার পেছন পেছন দৌড়ায়। ওদিকে আমরা হাইজিনের বাবাকে দেখি যে পাহাড়ের উপরে আসে, বলে এই জায়গাটি অনেক সুন্দর, কিন্তু হাইজিন বলে এখানে দেখার মতো কিছুই নেই। তারপর হাইজিন কিনারাতে চলে আসে, সে পড়েই যাচ্ছিল কিন্তু ইয়ংতাক তাকে ধরে নেয়। হাইজিন কিছুক্ষণের জন্য ইমাজিন করে ওটা হয়তো ক্যানহো, কিন্তু পরে দেখতে পাই ওটা তো ইয়ংতাক। আর তখনই ইয়ংতাক হাইজিনের উপরে ক্রাশ খেয়ে যায়, অর্থাৎ প্রথম ভালোবাসা টাইপের ফিলিং চলে আসে। ইয়ংতাক দেখে হাইজিনের পায়ে চোট এসেছে, কিন্তু হাইজিনকে দাঁড় করা এসে ছেড়ে দেয়, আর হাইজিন পড়ে যেতে চাচ্ছিল কিন্তু সে ইয়ংতাকে চুল ধরে নেয় আর তারা দুজনেই একসাথে পড়ে যায়। ইয়ংতাই হাইজিনকে বলে আমাকে ক্ষমা করে দাও, এটা ভুল করে হয়ে গেছে। হাইজিন বলে কোনো ব্যাপার না, ঠিক আছে। হাইজিনের বাবা হাইজিন আর ইয়ংতাককে ডাক দিয়ে তার কাছে যেতে বলে, কিন্তু হাইজিন বলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি কিছুক্ষণ এখানে বসবো। তারপর হাইজিন তার ফোন চেক করে দেখে হংজু তাকে মেসেজ পাঠিয়েছে। হংজু মেসেজ লিখেছে যে আমি তোমাকে কিছু বলতে চাই যেটা শুনে তুমি অনেক চমকে যাবে, এই ফ্রি হয়ে দ্রুত আমাকে কল দিও। তো হাইজিনের কাছে তখনই অন্য একটি ছেলের মেসেজ আসে যে বলে আমি এখানে চলে এসেছি। এটা শুনে হাইজিন অনেক রেগে যায় আর বলে তোকে আমি দেখে নিচ্ছি, এই বলে সে অনেক জোরে দৌড় লাগায়। ক্যানহো আর হংজুকে আমরা দেখতে পাই ক্যানহো হংজুর অনেক ছবি তুলে দিচ্ছিল, কিন্তু সে শুধু হংজুর ফেসের ছবি তুলছিল। হংজু বলে ঠিক করে ছবি তুলে দাও যেন ছবিতে আমাকে পুরোপুরি ভাবে দেখা যায়। ক্যানহো বলে ঠিক আছে। তাই হংজুর তখন অনেক সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল, কিন্তু দেখতে পাই হংজুর ফোনে একটি কল আসে। ক্যানহো হংজুর কাছে ফোনটি দিলে হংজু দেখতে পাই এটা আছে জোনহোর কল।
তাই ক্যানহোকে বলে ফোন আসলে কল রিসিভ করো না। এরপর হংজু ক্যানহোর অনেক ছবি তুলে দেয়। তারা দুজন বাড়িতে যাওয়ার জন্য বের হয়, কিন্তু অনেক জোরে বৃষ্টি হয়। তারা দুজন একসাথে দ্রুত গাড়ির মধ্যে গিয়ে বসে। হংজু তার ছবি দেখছিল আর বলছিল আমাকে তো অনেক সুন্দর লাগছে এই ড্রেসে, আমার উচিত কোনো ড্রামাতে হিস্টোরিক্যাল ক্যারেক্টার রোল প্লে করা। আমাদের অনেক দিন পর দেখা হলো, অনেক সুন্দর সময় কাটালাম, হয়তো বা আবার পরে দেখা হবে। ক্যানহো বলে তুমি এমন ভাবে কথা বলছো যেন আমাদের আর কখনো দেখা হবে না। হংজু বলে হ্যাঁ এমনটা হতেই পারে, আর এমনি রিইউনিয়ন 2-3 বছর পর হয়, তাই আমাদেরকে এই সময়টিকে মনে রাখা উচিত। ক্যানহো তার গাড়িটিকে টার্ন করে। হংজু বলে কোথায় যাচ্ছ, এটা তো বাড়ির রাস্তা নয়। ক্যানহো বলে হ্যাঁ এখনো একটা জায়গা বাকি আছে যেখানে আমাদের যাওয়া বাকি। অন্যদিকে আমরা হাইজিনকে দেখি যে দরজার সামনে দাঁড়িয়ে ছিল। জোনহো হাইজিনের মা বাবার সঙ্গে দেখা করে বাইরে বের হচ্ছিল, তখন দেখতে পাই বাইরে হাইজিন দাঁড়িয়ে আছে। জোনহো হাইজিনকে বলে তুমি ভিতরে কেন আসোনি, আর হংজু আমার ফোন রিসিভ কেন করছে না। হাইজিন রেগে গিয়ে বলে ও তোমার ফোন রিসিভ করবে না, আর তুমি কোন সাহসে ওকে ফোন করেছো, তোমার কি মনে নেই 3 বছর আগে তুমি কি করেছিলে? তুমি ওকে ধোকা দিয়েছিলে আর ওকে একা ফেলে রেখে চলে গিয়েছিলে, তাও আবার ওকে না বলে। জোনহো বলে মনে হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডকে সিকিউরিটি দিচ্ছ। হাইজিন বলে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আর আমি ওর কাছে তোমাকে যেতে দিব না। জোনহো বলে আমার কাছে তোমার পার্সোনালিটি অনেক ভালো লেগেছে, এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর হাইজিন বলে এ তো পুরোপুরি সাইকো। ক্যানহো হঞ্জুকে নিয়ে একটি জায়গায় আসে। হঞ্জু বলে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমাদেরকে এখানে খাবার খাওয়া উচিত। ক্যানহো বলে না, আমি যা দেখতে চেয়েছিলাম সে দেখা শেষ। ক্যানহোর তখন মনে পড়ে গতকাল রাতে হংজু তাকে বলেছিল প্রথম ভালোবাসা সবসময় কষ্টের হয়, যেটা কখনো ভোলা যায় না। প্রথম ভালোবাসার সাথে কখনো দেখা হতে নেই। প্রেজেন্টে কেন হংজুকে বলে তুমি কাল রাতে আমার সাথে কিছু কথা বলেছিলে, যেটা খুবই সিক্রেট। হংজু ভাবে সে হয়তো কোনো বাচ্চাদের মতো উল্টোপাল্টা কথা বলে দিয়েছে। হংজু বলে থাক আমি বুঝে গিয়েছি, কিন্তু কেন বুঝতে পারে যে হংজু হয়তো কোনো উল্টোপাল্টা ভেবেছে, তাই সে নিজে নিজে হাসে। হংজু বলে তোমার গাড়িটি কিন্তু আসলে অনেক সুন্দর। এই বলে সে তার বসার সিটটিকে পেছনে করতে চায়, কিন্তু ভুল করে গ্লাস খুলে যায়। সমস্ত বৃষ্টি তার গায়ে পড়তে থাকে, সে বুঝতে পারছিল না কি করবে। তো কেন তার গ্লাসটি বন্ধ করে দেয়, আর তখন তারা অনেক ক্লোজে চলে এসেছিল আর একে অপরকে দেখছিল। হংজু বলে তুমি কি বসবে না, আর আমাদের মনে হয় এখন বাড়িতে যাওয়া উচিত। তারা তাদের সিটে বসে যায় আর হংজু তার চুল শুকাতে লাগে। কেন তাকে টিস্যু পেপার দেয় চুলটি শুকানোর জন্য। তারপর তারা বাড়িতে চলে আসে। কেন বলে তুমি গাড়ির মধ্যে বসো, আমি আমব্রেলা নিয়ে আসছি। হংজু বলে তার কোনো দরকার নেই, তাই সে দৌড়াতে দৌড়াতে বাড়ির নিচে একটি গলির মধ্যে ঢুকে পড়ে। সেখানে ক্যানহো চলে আসে। ক্যানহো দেখে হংজুর উপরে বৃষ্টি পড়ছে, তাই সে হংজুকে টেনে নিজের কাছে নিয়ে আসে। হংজু দেখতে পায় ওখানে আগে থেকে ছাতা ছিল, তাই সে ছাতা নিয়ে চলে যেতে লাগলে ক্যানহো তাকে বলে আমরা কি একসাথে চিকেন খেতে পারি। হংজু হ্যাঁ বলে দেয়। ক্যানহো ঘরের ভিতরে আসে আর নিজেই বলে আমার তখন কি হয়েছিল, অদ্ভুত লাগছিল। হংজু ঘরের ভিতরে আসে আর বলে এ কি আমার কি হয়েছিল তখন, আমি ওর সাথে চিকেন খেতে রাজি কেন হলাম, কারণ এই জন্য সে অনেক ভালো দেখতে। আমার এমন কেন মনে হচ্ছিল সে আমাকে কিস করবে, আমার কাছে অনেক অদ্ভুত লাগছিল। আমরা স্কুলের সিন দেখতে পাই যেখানে ক্যানহো লাইব্রেরিতে আসছিল। সেখানে হংজু ছিল যে টিচারের সঙ্গে কথা বলছিল। লাইব্রেরিতে একটি বই আনার জন্য টিচারকে অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু টিচার বলে তুমি এই বইটা আনার রিজন দিয়ে আসো, সেই রিজনটি অনেক তুচ্ছ, তাই ভালো করে আবার রিজন দিও। হংজু বলে ঠিক আছে, তাই বলে সে চলে যেতে লাগছিল। তখন সে ক্যানহোকে দেখতে পায়। সে ক্যানহোকে বলে আমি তোমাকে কতদিন ধরে লেটার দিচ্ছি, তোমার তো একটা লেটারের রেসপন্স দেওয়া উচিত তাই না, যদি তুমি রিপ্লাই দিতে লজ্জা বোধ করো তাহলে তুমি আমাদের সাথে চ্যাটে কথা বলতে পারো। ক্যানহো বলে তুমি কি হাইজিন, তাহলে তুমি ওর তরফ থেকে কেন রেসপন্স করছো। হংজু বলে আমার বন্ধুটি অনেক লজ্জাশীল, তাই সে তোমার সাথে কথা বলতে পারছে না, আর আমার মনে হয় যে ভালোবাসা বলতে কিচ্ছু বোঝো না, যদি বুঝতে তাহলে তুমি লেটারগুলোর উত্তর দিতে। আমি যদি হাইজিনের জায়গায় হতাম তাহলে আমি তোমাকে কখনোই পছন্দ করতাম না। কেন বলে আমার মনে হয় তুমি হাইজিনের স্মোক পারসন, আর তুমি তোমার বন্ধুকে বলবে লেটার লিখলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লিখতে। হংজু বলে এটা কোনো কারণ হতে পারে না, আর আমার ফ্রেন্ড অনেক ভালো একজন মানুষ। যাই হোক না লেটারের উত্তর ইয়েস অর নো অথবা অন্য কিছু, যাই হোক তোমার তো কিছু অন্তত হাইজিনকে বলা উচিত। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ওখান থেকে ক্যানহো চলে আসে, কিন্তু লাইব্রেরির সমস্ত স্টুডেন্ট তাদেরকে দেখছিল। ক্যানহো ক্লাসে আসে আর সঙ্গিলকে সব বলে। সঙ্গিল বলে কিন্তু কোনো তো একটা ব্যাপার আছে, কারণ এই প্রথম তুমি কোনো মেয়ের লেটার অ্যাকসেপ্ট করেছো, আজ পর্যন্ত কারোর লেটার এখন অ্যাকসেপ্ট করনি, অথচ এই মেয়ে লেটার অ্যাকসেপ্ট করলে। তারপরে ক্যানহো লাইব্রেরিতে আসে। সে কোনো কিছুর আওয়াজ শুনতে পায়, তারপরে দেখতে পায় এটা তো হংজু ঘুমাচ্ছে আর নাক ডাক। হংজুর মাথা টেবিলের পরে পড়ে যাচ্ছিল, কিন্তু ক্যানহো হাত দিয়ে ঠেকিয়ে নেয়, পরে আবার হাত সরিয়ে নেয়।
ক্যানহো দেখতে পায় হংজু এখানে সেই বইটি আনার জন্য রিজন লিখছিল, আর ওই রিজনের মধ্যে লেখা ছিল প্রথম প্রেম সবসময় স্পেশাল হয়। কিন্তু হংজু লেটারটি পুরোপুরি লিখেছিল না, তাই ক্যানহো লেটারটিকে পুরোপুরি লিখে দেয় আর ওখান থেকে চলে যায়। তারপর হংজু ঘুম থেকে উঠে আর লেটারটি খোঁজে, কিন্তু লেটারটি খুঁজে পায় না। সে বলে লেটারটি কোথায় গেল, আমি অনেক ভালোভাবে লেটারটি লিখেছিলাম। আর আমরা দেখতে পাই ক্যানহো লেটারটি আগেই সাবমিট করে দেয়, কিন্তু সেটি হংজুর নামে। ক্যানহোকে দেখতে পাই যে তার ছবি দেখছিল আর একটি ছবি দেখে বলে শেষবার এভাবে কবে হেসেছি তা মনে পড়ে না। সে ছবিগুলো দেখছিল। এরপর আমরা হংজুকে দেখতে পাই যে তার কোম্পানিতে আসছিল। তার কোম্পানির নাম পিটার ট্রান, যেটা একটি অ্যানিমেশন প্রোডাকশন কোম্পানি। সে যখন কোম্পানির ভিতরে ঢুকছিল সবাই তাকে অনেক আজব ভাবে দেখছিল। তো হংজু ভাবছিল না জানি আমি আবার কি করলাম। তারপর হংজুর কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আসে যার নাম হাইজুক, আর সে হংজুকে তার অফিসের ভিতরে ডাকে। হংজু তারপর হাইজুকের অফিসে যায় আর দেখতে পায় হাইজুক একটি ছেলের সাথে কথা বলছিল। সে ওই ছেলেকে বলে এ হলো হংজু, যে এই কোম্পানির প্রডিউসার। হংজু ওই ছেলেকে হ্যালো বলে আর তারপর দেখতে পাই এটা তো জুনহো। তো জুনহো হংজুকে বলে আমাদের আবার দেখা হয়ে গেল, আর হাইজুককে বলে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি। এরপর আমরা 3 বছর আগের সিন দেখি, যেখানে হংজু অনেক দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টে আসছিল, কারণ জুনহো তাকে ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছিল। হংজু তাকে বলে কি হয়েছে, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ, আমি কি কিছু ভুল করেছি? কিন্তু জুনহো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। প্রেজেন্টে হাইজুক জুনহোকে বলে তোমার যদি কোনো সাহায্য লাগে তুমি আমাকে বলতে পারো, আর এমনি তুমি নোবেল লিখছো তাই আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু জুনহো বলে আমার সাহায্য হংজু করে দিবে। কিন্তু হংজু বলে আমি তোমাকে সাহায্য কেন করব, আর আমি এমনিও এখানকার প্রডিউসার, তাই তোমার সাথে আমার কথা খুবই কমই হবে। এরপর আমরা ক্যাংহো আর বেককে দেখি। ক্যাংহো বেককে বলে আমি এখানে আরো 1 সপ্তাহ থাকবো, আমেরিকাতে আমি এখন আর যাচ্ছি না। অন্যদিকে হাইজু জুনহোকে বলে আমরা কন্ট্যাক্টের ব্যাপারে কথা বলবো। এটা বলে জুনহো ওখান থেকে চলে আসে। হংজু বাইরে চলে আসে। তারপর সে জুনহোকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো। তারপর তারা একটি ক্যাফেতে কথা বলতে যায়। জুনহো হংজুকে বলে আমি এখানে চলে এসেছি, আর আমি 3 বছর আগে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তার কারণ আমি আমার নোবেলের উপরে অনেক ভালোভাবে রিসার্চ করতে চেয়েছিলাম। হংজু বলে আমি এসব কথা মনে করতে চাই না, আর তুমি আমার কোম্পানিতে কাজ করলে কি না করলে এই ব্যাপারও আমার কোনো যায় আসে না, কিন্তু আমাদের পাস্টের ব্যাপারে আর কথা বলো না। জুনহো বলে কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার নোবেলকে অ্যানিমেশন সিরিজে নিয়ে যাবে আর আমরা একসাথে কাজ করব। হংজু বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি এই কথাটি আমাদের ব্রেকআপের আগে বলেছিলাম, এখন না। জুনহো বলে কিন্তু আমাদের তো কখনো ব্রেকআপই হয়নি, আর আমি 3 বছর আগে এখান থেকে যাওয়ার পর তোমার কথা অনেক ভেবেছি, আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি এটাও জানি যে তুমিও আমাকে অনেক পছন্দ করো। জুনহো এই লেটার দেখায়, লেটার দেখিয়ে বলে এখানে যে কথাগুলো আছে এগুলো কি মিথ্যা। হংজু লেটারটি নিতে গেলে জুনহো আটকায় আর বলে আমি জানি তুমি আমাকে এখনো পছন্দ করো। বেক আর ক্যানহোকে দেখি যা রাস্তা দিয়ে হাঁটছিল। বেক ক্যানহোকে জিজ্ঞাসা করে তুমি আমেরিকা কেন ফেরত যাবে না। তখন বেক জুনহো আর হংজুকে একসাথে দেখে নেয়। জুনহোকে দেখে বেক অনেক রেগে যায় আর বলে এই সময়ে এ এখানে কি করছে। ক্যানহো বলে এটাকে। তখন বেক বলে এটা হচ্ছে হংজুর প্রথম ভালোবাসা। হংজু বাইরে বের হয়ে আসে আর তার পেছন পেছন জুনহো বাইরে বের হয়ে আসে আর হংজুর হাত ধরে নেয় আর বলে সত্যি তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই, সত্যি তুমি আমার সাথে কাজ করতে চাও না, তুমি কি এখন আর আমাকে ভালোবাসো না। এসব দেখে ক্যানহো হংজুর হাত ধরে নেয় আর বলে তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, কাল যে খাবার খেয়েছিলাম সেটি গাড়ির মধ্যে আছে, চলো আমরা আবার একসাথে খাই। হংজু বলে ঠিক আছে, এমনি খাবারটি আমার অনেক পছন্দের। এই বলে সে ওখান থেকে চলে আসে। ড্রামার লাস্টে আমাদের একটি পাস্টের সিন দেখানো হয়, যেখানে হংজু ক্যানহোকে বলছিল যে আমি তোমাকে বলছি ওর জন্য আমি কেমন ফিল করি। ক্যানহো বলে তোমার কাউকে কথাটা বলা উচিত নয়, না হলে আমি রিপোর্ট করে দেবো একটি স্টুডেন্ট একটি সোল্ডারের সাথে প্রেম করে। তারা একসাথে মজা করে আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়।